শুনানিতে জাস্টিস অমৃতা সিনহা সেটা প্রশ্ন করেছেন যে যাকে আপনার পছন্দ হবে না তাকেই তাহলে বদলি করবেন। আমরা কথা দিচ্ছি আলিপুরদুয়ারে ট্রান্সফার করেছে। আমরা রাজ্য সরকারি কর্মচারীদেরকে কথা দিচ্ছি যে এই যে ডিটেলমেন্টের যে আইনটা আছে যেটা করে রেখেছিল আজ পর্যন্ত কেউ ওটাকে চ্যালেঞ্জ করেনি। আমরা সেটাকে চ্যালেঞ্জ অলরেডি করেছি এবং সেই নিয়ে হাইকোর্টে মানে স্যাটে মামলা হয়েছিল, সেটাকে আমরা হাইকোর্টে টেনে নিয়ে আসছি। আশা করি হাইকোর্টে এই মামলা আমরা জিতবো এবং ডিটেলমেন্ট নামক যে অস্ত্রটা ব্যবহার করে অগণতান্ত্রিক ভাবে কর্মচারীদের ট্রান্সফার করতে সেটাকে চিরতরে বন্ধ করব। মানে ট্রান্সফারের অস্ত্রটাকে আপনারা ভোতা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? একদম একদম। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ আপডেট কি সবাই আপনারা অপেক্ষায় থাকেন, আমরাও অপেক্ষায় থাকি। মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের তরফ থেকে যেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেটা রেজিস্টার্ড হয়ে গেছে, কিন্তু সেটা 14 তারিখে সুপ্রিম কোর্ট খুললে কোনো একটা নির্দিষ্ট বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবীরা মেনশন করে তোলানোর চেষ্টা করবেন কি করবেন না, সেই প্রসঙ্গেই একটি তথ্য আমাদের কাছে এসছে, আপনাদের কাছে বলি। জাস্টিস করোল, জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যে মামলার 4 তারিখ ডিএ মামলার মূল শুনানি আছে 4 অগাস্ট, 14 তারিখ থেকে 4 তারিখ হচ্ছে প্র্যাকটিক্যালি 18-19 দিনের ব্যাপার। তার আগে অন্য কোনো বেঞ্চে সুপ্রিম কোর্ট কি এই যেটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার দিয়েছে সেটা কি আলটিমেটলি সুপ্রিম কোর্টে অন্য কোনো বেঞ্চে উঠবে? না, সম্ভবত না, কনফার্ম ওয়েতে না বলা যায় না, কিন্তু যুক্তিবোধ বলে আইনজীবীরা বলছেন সেটা ওঠা মুশকিল। অন্য কোনো বেঞ্চে নর্মাল কোর্সে যখন ডিএ সংক্রান্ত মামলা কে শুনছেন, জাস্টিস সঞ্জয় করোল, জাস্টিস সঞ্জয় কুমার এরা শুনছেন, ফলত স্বাভাবিকভাবে অন্য কোনো কোর্টের অন্য কোনো বেঞ্চের হাতে দেওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু রাজ্য সরকার চেষ্টা করতে পারে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে লজিকটা ক্রমশ দানা বাঁধছে যে কোনোভাবে কন্টেম্প থেকে বাঁচার জন্য আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে রাজ্য সরকারকে যদি একটা বড় ফাইন ইম্পোজ করে দেওয়া হয়, অথবা চিফ সেক্রেটারি মনোজ পান্ত কিংবা ফাইন্যান্স সেক্রেটারি তাঁদের যদি কোনো কারণে গ্রেফতারির নির্দেশ সুপ্রিম কোর্ট কড়া হয়ে দিয়ে দেয়, তাহলে তো সরকার বিপদে পড়বে। ফলত তার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা করে রাখা এবং তার জন্য আইনজীবীদের পেছনে প্রচুর সময় প্রচুর অর্থ ব্যয় করে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে। যারা প্রতিপক্ষ এখানে কলকাতা থেকে যারা মামলাটা প্র্যাকটিক্যালি সরকারি কর্মচারীদের হয়ে লড়ছেন, 3টি সংগঠন মূলত তারা লড়ছেন। আমি তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে দেখেছি যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের দিকে তারা নজর রাখছেন। যে মুহূর্তে যদি অন্য কোনো কোর্টে ওঠে সঙ্গে সঙ্গে তারা প্রস্তুত, সঙ্গে সঙ্গে তারা এটার জবাব দেওয়ার জন্য তার বক্তব্য সমস্ত কিছু রেডি করে রাখছেন। যে কারণে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার চেয়েছে বলে যা খবর এসছে, তার পাল্টা জবাব তৈরি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আর মাত্র 6 দিন বাকি 14 তারিখ থেকে। ফলত এই 6 দিন বাদেই রাজ্য সরকার কি আগ বাড়িয়ে করবে? আবার একটা অন্য মত সেটাই প্রতিষ্ঠা পাচ্ছে, সেটা হচ্ছে কন্টেম্পট কেস যে মুহূর্তে ফাইল হয়ে যাবে তখন সেখান থেকে বাঁচতে, যাতে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি গ্রেফতার না হন, কিংবা রাজ্য সরকারের ওপর কয়েক কোটি টাকা হয়তো একটা ফাইন ইম্পোজ করে দিল সুপ্রিম কোর্ট, সেখান থেকে বাঁচার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা রাজ্য সরকার করে রেখেছে। যাই হোক, এখনও পর্যন্ত বিডিএর আপডেট আমি এইটুকুই দিলাম। 3টি কর্মচারী সংগঠন যারা মূলত মামলাটা লড়ছেন, এই প্রত্যেকটি কর্মচারী সংগঠনে যারা আইনজীবী, তারা কিন্তু মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রসপেক্টিভ যদি ওঠে, আর তার জন্য তার ডকুমেন্টস, তার তথ্য সমস্ত কিছু রেডি করে রাখছেন যে রাজ্য সরকার কিভাবে অন্য খাতে খরচা করছে, বাজে খাতে খরচা করছে, যে টাকাটা প্রয়োজন নেই সেই খাতে খরচা করছে, সেসব ডকুমেন্টস এভিডেন্স সমস্ত কিছু অ্যাসেম্বল করছেন। মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে যদি কোনোভাবে রাজ্য সরকার তোলাতে পারে, সঙ্গে সঙ্গে পাল্টা সেই কপিগুলো, ডকুমেন্টস এভিডেন্সগুলো জমা দেবেন। তবে আরেকটা ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে কন্টেম্প মামলাটা ফাইল হয়ে যাচ্ছে 14 তারিখের মধ্যে। 3টে কর্মচারী সংগঠনের মধ্যে 2টি কর্মচারী সংগঠন তারা কন্টেম্প মামলাটা 14 তারিখের মধ্যে 14 তারিখই সম্ভবত ফাইল করছেন। সেটা আপডেটগুলো সেগুলো দেব, কিন্তু এর মধ্যে ঘটেছে আরও একটা খুব বড় ঘটনা, যেটা নিয়ে একটু আপনাদের বলে রাখা দরকার। 9ই আগস্ট একটি ভারত বন্ধের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলো। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে সংগ্রামী যৌথ মঞ্চ 9ই আগস্টে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে পশ্চিমবঙ্গে অসংখ্য চাকরি দুর্নীতি, কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট না করা, দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া, কিংবা বিভিন্ন পদে বেআইনিভাবে নিয়োগ করা,
কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট না করা, অপূর্ণ পদের চাকরি না দেওয়া, এই সমস্ত ইস্যুগুলো নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ 9 তারিখ এই ভারত বন্ধে পার্টিসিপেট করছেন, তারা অংশগ্রহণ করছেন। এখন ঠিক তার প্রেক্ষিতে গতকাল দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি একটা নোটিশ ইস্যু করে দিয়েছেন। তো নোটিশটা ইস্যু করাতে স্বাভাবিকভাবে একটা কৌতূহল হলো। পড়ে দেখলাম যে সেখানে সরকারি কর্মচারী যারা চাকরি করছেন তারা যদি বন্ধে অংশগ্রহণ করেন তাদের কি ব্রেক অফ সার্ভিস হতে পারে। এই পয়েন্টটা আমি তন্ন করে খোঁজ করলাম, প্রায় 25 লাইনের একটা নোটিশ বিজ্ঞপ্তি, কিন্তু দেখলাম দাঁতটা ভেঙে গেছে সরকারের। বিশ্বাস করুন, নবান্নের ওই চোর সরকার যে মহিলা বসে আছেন, প্রতারক মহিলা বসে আছেন, অসংখ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নষ্ট করছেন। এমনকি তৃণমূলপন্থী যারা সুযোগ সুবিধে পোস্টিং অন্যান্য এটা ওটা পাওয়ার জন্য তৃণমূল মানস ভূঁইয়ার প্রতাপ নায়কদের সরকারি কর্মচারী সংগঠন করেন, তারাও চাইছেন। আমাদের দফতরে একজন ফোন করেছেন, তৃণমূলকে এর সঙ্গে থাকতে বাধ্য হন, বললেন আমরাও চাইছি 9 তারিখের বন্ধটা পশ্চিমবঙ্গেও হোক। আমরা চাকরি কাজ করতে হবে, কিন্তু হোক পশ্চিমবঙ্গের এই দুর্নীতি বিশ্বাস করুন সম্ভবু আর মেনে নেওয়া যাচ্ছে না। আমরাও পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছেন আমার এমন একটা অব্লিগেশন আছে যার জন্য এদের সঙ্গে লেগে থাকতে হয়। যাই হোক, সেটা তো একটা ছোট ঘটনা। আমি ছোটো ঘটনার মধ্যে এই সঙ্গে সংযুক্ত একটি ঘটনা আমি যেটা আপনাদের কাছে বলছি যে ব্রেকেজ অফ সার্ভিসটা, এই নোটিশ যে বিজ্ঞপ্তিটা আমার হাতে রয়েছে, আপনারা স্ক্রিনে এবার দেখবেন যে এই ব্রেকেজ অফ সার্ভিসের এটা হয়নি কেন। অর্থাৎ সরকার এই বন্ধ করলে কিন্তু আমরা আপনার কর্মজীবনে একদিন ছেদ পড়ে যাবে। এইটা বরাবর রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 পর থেকে সরকারি কর্মচারীদের ভয় দেখানোর জন্য বন্ধ হলেই পার্টিসিপেট না আসলেই কিন্তু ব্রেকেজ অফ সার্ভিস হয়ে যাবে, অর্থাৎ জীবনে আপনার চাকরি জীবনে একটা ছেদ পড়ে যাবে। এটা পেছনে একটা ছোট্ট ঘটনা আছে, ঘটনাটা আমার খুব বলতে ইচ্ছে করছে, তবে আমি বাকিটা পেছনে ইতিহাসটা ভাস্করবাবুকে ফোনে ধরেছিলাম, তার কাছ থেকে শুনলাম। ভারী ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। সম্ভবত 2023 সালে একটা বন্ধ হয়েছিল, সেই বন্ধের সময় একটা নোটিশ হয়েছিল এবং তখন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন মনোজ পান্ত। তখন এ ধরনের একটা বিজ্ঞপ্তি জারি করেছেন ব্রেকেজ অফ সার্ভিস সংক্রান্ত। কিন্তু আলটিমেটলি যখন তারপরে তারা একটা মিটিং হয় ফিনান্স সেক্রেটারির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের, এই মিটিংয়ে সরাসরি চেপে ধরেন ভাস্করবাবুরা মনোজ পান্তকে যে ব্রেকেজ অফ সার্ভিস কোন আইনে আপনারা দিচ্ছেন, কিসের ভিত্তিতে দিচ্ছেন বলুন, লজিকটা বলুন। কর্মজীবনে ছেদ পড়তে পারে না। তার পরবর্তীকালে এইটা নিয়ে সরাসরি স্যাটে একটা মামলা, স্যাটে দীর্ঘসূত্রিতা আছে এবং সেটা সম্ভবতই কলকাতা হাইকোর্টে মামলাটা আসছে। রাজ্য সরকার এটা জানে যে সরকারি কর্মচারীদের এই যে চমকানো, ভয় দেখানো, কর্মজীবনে একদিন ছেদ পড়ে যাবে, নতুন করে আবার চাকরি জীবন শুরু হবে, এটা আসলে কোর্টের আদালতে আর টিকবে না। ফলত এই যে বিজ্ঞপ্তিটা দিয়েছেন গতকাল দেখছিলাম, এখানে ব্রেকেজ অফ সার্ভিস দেখা নাই রে, দেখা নাই। কিন্তু চমকানোর একটা লক্ষণ আছে। কী কারণে ছুটি নিচ্ছেন, এই কারণে ছুটি নিচ্ছেন বলতে হবে। যদি উত্তর না দেন তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে হবে। কে পাত্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে? কে পাত্তা দেয়? তৃণমূল এগুলো এঁটো বাসনের এঁটো খাওয়ার জন্য পড়ে থাকে তৃণমূল ফেডারেশনের পেছনে। কোনো সরকারি কর্মচারী বলছে যারা কন্ট্রাকচুয়াল তৃণমূলের কোটায় ঢুকেছে, সিভিক ভলেন্টিয়ার ধরুন, তারাও এই সরকার চলে যাক চাইছে। পুলিশ, বহু পুলিশ কর্মচারীর সঙ্গে কথা বলে দেখছি, বলছে দাদা আমাদেরও তো ডিএটা এরা মারছে সরকার, আমরাও চাইছি সরকারটা চলে যাক, কিন্তু লাঠিও চালাতে হচ্ছে। কি বলবো বলুন, আমাদের তো কোনো উপায় নেই। সারা পশ্চিমবঙ্গে কেউ আর পাত্তা দেন না ওই মহিলাকে, কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন সরকারি কর্মচারীরা, তাঁরাও ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। কিন্তু আমি আজকে শুধু এই যে নোটিশটা, দাঁত ভাঙা নোটিশ আমি এটার নাম দিয়েছি। সরকারি কর্মচারীরা আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আপনাদের বড়জোর একদিনের মাইনেটা কাটবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। নখদন্তহীন একটা প্রশাসন, চোর সরকার নবান্নের ওই মহিলা চালাচ্ছেন। কি লিখেছে নোটিশে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেখুন, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ অর এনি আদার লিভ অর ফর অ্যাবসেন্স either on first half or the second half or for the whole day shall be granted to any employee on the above mentioned day. It is further notified that absence of employees on that day will be treated as dies non, and no salary will be admissible unless such absence is covered by any of the following grounds: hospitalization, bereavement in the family, severe illness, employees who had been child care leave, and then such and such. তারপর বলছে শোকজ করা হবে যদি will remain absent on 9th day. তারপর asking him
hard to explain why action would not be taken against him for such unauthorized action. চমকানো, মমতা বন্দ্যোপাধ্যায় তো চমকে রাজ্যটা চালাচ্ছেন। আপনারা বলছি যারা তৃণমূলপন্থী লোকজনও বলছেন, আমি একজন সরকারি কর্মচারী কথা শুনেই আমি আপনাদের কাছে বলছি, সরকারটাকে কোল্যাপস করে দিন। যদি আপনি 9 তারিখ অফিসেও থাকেন না, আমি বলছি আপনাদের কাছে আবেদন করছি, পেন ডাউন করে দিন, সেটাও একটা প্রতিবাদ। ডিলে করে দিন প্রসেস। এই সরকারের নৈতিক অধিকার নেই থাকার, কারণ আপনার ডিএ মারছে, চোর এটা। চিৎকার করে বলতে পারছেন না হয়তো আপনি, তার কারণ আপনার কিছু কোনো একটা টিকি বাঁধা আছে। আমি বুঝি, আমার লজিকটা বুঝি। বহু সরকারি কর্মচারী যারা এই প্রতিবেদন শুনছেন, তারা কেউ কেউ অনেকে সরকারি কর্মচারী, তারা হয়তো ওখানে বসে রয়েছেন, কেউ নবান্নে বসে আছেন, কেউ রাইটার্সে বসে আছেন, কেউ কর্পোরেশনে বসে আছেন। অনিচ্ছা সত্ত্বেও সরকারকে মানতে হচ্ছে। কিন্তু সরকারকে আইনগতভাবে কোল্যাপস করে দিন, যাতে ডিফাঙ্ক্ট হয়ে যায় সরকারটা। আর অবশ্যই আপনাদের কাছে করাপশনের যে কোনো স্টোরি থাকলে আমাদের কাছে পাঠাবেন, আমরা সেটা মানুষের কাছে তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে। আমরা সরকারি কর্মচারীদের বিভিন্ন সেগমেন্টে প্রচুর তথ্য পাচ্ছি। মানে বিশ্বাস করুন, এই সরকারের 5 মিনিট ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। 5 মিনিট নৈতিক অধিকার নেই। যে সরকার দিয়ে দেয় না, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে আবারও বলছি যে এই সরকার সব থেকে কম দিয়ে দেয়, প্রতারণা করে সরকারি কর্মচারীদের। সেই টাকা নিয়ে 42 কোটি টাকা দিয়ে পেঁড়া বিক্রি হয়, সেই টাকা নিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করে দীঘায় মন্দির হয়, কয়েকশো কোটি টাকা খরচা করে ডিএ আটকানোর মামলা হয়, চাকরি চুরির মামলা হয়, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সংবাদপত্রের মুখটাকে বন্ধ করে রাখা। সেই সরকারের নৈতিক অধিকার নেই সরকারের থাকার। এগুলো কথাগুলো তো প্রতিদিন বলি, কিন্তু আজকে আমি ভাস্করবাবুর কাছ থেকে শোনাবো সেই কাহিনিটা, যেখানে ওই ব্রেকেজ অফ সার্ভিস, অর্থাৎ আপনার সার্ভিস জীবনে একটা দিন অ্যাবসেন্ট মানে আপনার কর্মজীবনে ছেদ পড়ে যাবে। এই চমকানিটা ভাস্করবাবুরা সেনকে এরকম টাইট দিয়ে দিয়েছিলেন, এবং সে মামলাটা কোর্টে আছে। সেই সাইড থেকে এবার হাইকোর্টে সেটা আসছে, এবং আরও কপালে দুঃখ আছে এই সরকারের। অনেক অজস্র তথ্য পাচ্ছি, কিন্তু আপাতত সেদিনকেই এই যে দুমড়ে মুচকে চমকে দেওয়ার মানে যে অ্যাটিচিউড, চমকে দেওয়ার যে অ্যাটিচিউড, সেটাকে কীভাবে দুমড়ে মুচড়ে দিয়েছিল সংগ্রাম যৌথ মঞ্চ, আমি সেই কাহিনীটা আজকে ভাস্করবাবুর মুখ থেকেই শুনবো। আমি তার সঙ্গে কথা বলেছি, কি বলেছেন, কি কথা বলেছি, সেটা আপনারাও সঙ্গে শুনুন। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলছি, 9 তারিখ বন্ধের ব্যাপারে রাজ্য সরকার একটা নোটিশ পাঠিয়েছে, বা নোটিশ প্রকাশ্যে এনেছে যে একদিনের ছুটি কাটা যাবে। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে ব্রেকেজ অফ সার্ভিস, অর্থাৎ এর আগে এ ধরনের বিজ্ঞপ্তি বার করলেই রাজ্য সরকার একটা সঙ্গে জুড়ে দিত যে আপনার কর্মজীবনে ছেদ পড়ে যাবে। এটা বার করতে পারলো না কেন? এটা আপনার কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা বলতে দেখুন, অনেক কিছুই তো সংগ্রামী যৌথ মঞ্চ অনেক ইতিহাসই তৈরি করেছে এবং কর্মচারীদের অনেক অধিকারী তারা অর্জন করে দিয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু সেরকমই। 2023 সালের 10ই মার্চ আমরা ধর্মঘট ডাকলাম এবং সেখানে সমস্ত কর্মচারী পক্ষ ঐক্যবদ্ধভাবে ধর্মঘটে সামিল হলেন। যথারীতি 2011 সালের পর থেকে প্রত্যেকটা ধর্মঘটের ক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে কর্মচারীদেরকে চমকে ধমকে এই সরকার ধর্মঘটের বিরোধিতা করেছে এবং ধর্মঘটকে ভঙ্গ করার প্রচেষ্টা করেছে, আমি এখানে আরেকটু যোগ করে দিই, এই সরকারের এই নেত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি পাড়ার কুকুর মূল্যও কিন্তু বাংলা বন্ধ দেখেছেন। তিনি যখন ক্ষমতায় এলেন তখন ধর্মঘটকে সব থেকে বড় শত্রু হিসেবে দেখলেন। আমরা প্রথম যখন এটাকে বললাম আর কি, তখন তারা লিখতেন যে ডাইস নন অবলিক ব্রেক ইন সার্ভিস। তার মানে দুটোই হচ্ছে একই অর্থ, কিন্তু দুটো একই অর্থ নয়। ডাইস নন তারা করতেই পারেন, আপনি ধর্মঘট করছি, আমি যেই দিন কাজ করিনি সেই দিনের আমি বেতন পাবো না, এটা এথিক্যাল ব্যাপার। আমরা কর্মচারীরাও চাই না যে ধর্মঘটে অংশগ্রহণ করবো অথচ আবার মানে বেতনও নেব, এটা আমরাও এথিক্যালি ঠিক বলে মনে করি না। আমরা চাই যে ওই দিনের বেতনটা আমার কাটুক, কিন্তু ব্রেক ইন সার্ভিস করার ক্ষমতা সরকারের কেন মুখ্যমন্ত্রীর নিজেরও নেই। যখন ওটা লিখলেন, আমরা তাই সে ধর্মঘটের পরে আমরা যখন 22 এপ্রিল হাইকোর্টের নির্দেশে মুখ্য সচিবের সাথে, অর্থ সচিবের সাথে এবং গৃহ সচিবের সাথে বসলাম, তখন আমরা যখন বসেছিলাম তখন অর্থ সচিব ছিলেন মনোজ পন্থ। তাকে আমি নিজে প্রশ্ন করেছিলাম যে শব্দবন্ধটার অর্থ গুগল করলেও জানা যায়, মাননীয় অর্থ সচিব কি তার অর্থ জানেন না? কোন অধিকারে আপনি এই নোটিফিকেশনে ব্রেক ইন সার্ভিস অবলিক ডাইস নন লিখেছেন? তিনি কোনো উত্তর দিতে পারেননি।
তারপর থেকে দেখেছি যে যতগুলো ধর্মঘট আমরা করেছি তার প্রত্যেকটাতেই তারা ব্রেক ইন সার্ভিসটা কথাটা তুলে দিয়েছে। এর মাঝখানে আমরা আরো একটা কাজ করেছি, ওই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট মানে স্যাটে মামলা করেছি। কারণ আমাদের মতে এই নোটিফিকেশনও সরকার করতে পারে না, এই নোটিফিকেশনটাই বেআইনি। তার কারণটাই হচ্ছে যে WBSR এ বলা আছে পরিষ্কার যে কর্মচারীরা সরকারকে নোটিশ দেবে ধর্মঘট করার 14 দিন আগে। মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি থাকবে, গ্রিভিয়েন্স কমিটি, সেখানে কর্মচারীরা তাদের বক্তব্য জানাবেন। সেখানে মানে সরকার কর্মচারীদের বক্তব্য শুনবে, অভাব অভিযোগ শুনবে। এই শোনার পরেও যদি মানে অ্যামিকেবল সলিউশন না থাকে তখন কর্মচারীরা ধর্মঘটে যেতে পারে না। যদি সলিউশন হয়ে যাওয়ার পরেও কর্মচারীরা ধর্মঘট করেন তখন সরকার মানে ব্যবস্থা নিতে পারে শাস্তিমূলক। এক্ষেত্রে কোনো কমিটি আজ পর্যন্ত ফর্ম করা হয়নি, মানে সেটা বা আমলেও যেমন হয়নি এই আমলেও হয়নি। আমরা সেই কমিটি ফর্মেশনের দাবি রেখেছি। সুতরাং সেখানে তো আমাদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই। জায়গা যেহেতু নেই সুতরাং শাস্তিমূলক কোনো ব্যবস্থাও তুমি নিতে পারো না আইনত। সুতরাং এই নোটিফিকেশনটাও বেআইনি। এই ধরনেরই নোটিফিকেশনকে আমরা চ্যালেঞ্জ করে রেখেছি, তার শুনানি হয়নি। মানে শুনানি হয়েছে বলতে সেভাবে এখনো পর্যন্ত অগ্রগতি হয়নি। আমরা এখন ভাবছি যে ওই মামলাটাকে সোজাসুজি হাইকোর্টে টেনে নিয়ে আসবো, যেহেতু আমরা সেটে বিচার পাচ্ছি না সেই জন্য হাইকোর্টে টেনে নিয়ে এসে সেটা শুনানি করাবো। আমাকে একটা কথা বলুন তো ভাস্করবাবু, 2023-এ কবে ধর্মঘটটা হয়েছিল? 2023-এর 10ই মার্চ ধর্মঘট হয়েছিল। এবং সেই ধর্মঘটটা একটা ইতিহাস হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে কর্মচারীদের 53 বছর পরের সেটা ছিল সাকসেস। তার আগে আমলে যত কর্মচারীরা ডেকেছেন সমস্তটাই ছিল সরকারি মদতে ধর্মঘট হওয়া আর কি। আমাদের এটা ওইটাই সেই মানে প্রায় 53 বছর পরে ওটা হয়েছিল। আগামী কালকের মানে আগামী পরশু দিনের যে ধর্মঘট, অনেকের মধ্যে একটা বিভ্রান্তি হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ অল ইন্ডিয়া ধর্মঘটে যোগদান করছে। একদমই নয়। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা অল ইন্ডিয়া যে ধর্মঘট তার সাথে কোনো সমর্থনে আমরা নেই। আমাদের ধর্মঘটের পরিসীমাটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। আমাদের দাবিটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে 25% মিটিয়ে দিতে হবে। ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা মেটাতে হবে। 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। SSC মামলাতে 22 লক্ষ OMR প্রকাশ এবং যোগ্যদের তালিকা মানে পাবলিশ করা। আর তার সাথে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি। আর ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি রদ করতে হবে। এর বাইরে আমরা অন্য কোনো দাবি জানাচ্ছি না। সুতরাং কর্মচারীদের বলবো, আর এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই রাজ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যে ইস্যুতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে দলমত নির্বিশেষে যদি আমরা সমর্থ থাকে তাহলে তাকে সমর্থন করুন। সেখানে দল রাজনীতি দেখা বন্ধ করুন। তবেই যদি এই সরকারকে বদলানো যায়, পরিবর্তন করা যায়। এই সরকার না বদলালে মানুষের অধিকার রক্ষা হবে না। ঠিক। একটা কথা ভাস্করবাবু জিজ্ঞেস করি শেষে আরেকবার, সেটা হচ্ছে এই বন্ধের সময় যে নোটিশটা জারি হয়েছিল তারপরে কি আপনার চিফ সেক্রেটারি তার সঙ্গে মনোজ পান ছিলেন তখন? না না, তখন মনোজ পান ছিলেন অর্থ সচিব। তার সঙ্গে আপনারা সরাসরি মিটিং এ বসছিলেন তাই তো? হ্যাঁ, তখন আমরা সরাসরি মিটিং এ বসেছিলাম। বন্ধের পরে ধর্মঘটের পরে, ধর্মঘটের 1 মাস 10 দিন 12 দিন পরে, 1 মাস 12 দিন বাদে যখন আপনারা এতে বসলেন তখন আপনি কি প্রশ্নটা করেছেন আরেকবার বলবেন এই পার্টিকুলার নোটিশটাকে চ্যালেঞ্জ করে? তখন তারা নোটিফিকেশন দিয়েছিলেন যে ধর্মঘটে যারা অংশগ্রহণ করবে তাদের ডাইস মানে ব্রেক ইন সার্ভিস অবলিক ডাইস নন হবে। মানে দুটো কি একই অর্থে দাঁড় করিয়েছিলেন। ব্রেক ইন সার্ভিস মানে ধরুন আমি 2003 সাল থেকে চাকরি করছি, আমার ব্রেক ইন সার্ভিস হয়ে যাওয়া মানে কালকের দিন থেকে আমার নতুন চাকরি শুরু হবে, এটা হচ্ছে ব্রেক ইন সার্ভিস। আর ডাইস নন মানে হচ্ছে আমি একটা দিন ধর্মঘট করেছি, আমি সেই দিনের বেতনটা পাবো না এবং আমার চাকরি দিন থেকে হয়তো একটা দিন কাটা যেতে পারে, সেটাও শর্ত সাপেক্ষে। কারণ শর্ত সাপেক্ষে এই কারণের জন্য বললাম যেহেতু গ্রিভিয়েন্স রিড্রেসাল কমিটি থাকা প্রয়োজন, সেটা যেহেতু নেই তাই সেটাও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। সুতরাং একটা দিনের বেতন কাটাটা সর্বোচ্চ শাস্তি হতে পারে। সেইটাকে ব্রেক ইন সার্ভিস বলে ভয় দেখানো কেন, সেটা যখন জিজ্ঞাসা করেছিলাম অর্থ সচিব কোনো উত্তর দিতে পারেননি। অর্থ সচিব চুপ করেছিলেন, সেই সময় চুপ করেছিলেন। এরপরে মানে তারপরে আর কোনোদিন এই বিজ্ঞপ্তিটা জারি করার সাহস করেনি মমতা, তাই তো? বিজ্ঞপ্তি তারপরেও আমরা ধর্মঘট করেছি, সেখানে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে শুধু ডাইস ননটা লিখতো, ব্রেক ইন সার্ভিসটা আর উল্লেখ করতো। ব্রেক ইন সার্ভিসটা মানে তারপর থেকে আর রাজ্য সরকার ব্যবহার করে সাহস পায়নি। মানে মূল কথা হচ্ছে যে
ঠিকভাবে চেপে ধরলে এই সরকার ব্যাকগ্যাস দিতে বাধ্য, যেটাই 2023-এর পর আপনার মনোজ পান্তকে বলার পর এবং স্যাটে মামলা করার পর আলটিমেটলি তার রেজাল্টটা মানে সরকারি কর্মচারীরা পেয়েছে। অনেক ধন্যবাদ। একদমই। এবং মানে দেখুন, আমি আরেকটা কথা আপনার মাধ্যমে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বলি। বল। সেটা হচ্ছে যে 2014 পর থেকে এই সরকার ডিটেলমেন্টের নাম করে, ধরুন সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন রাজ্য সরকারি কর্মচারী, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নয়, তাকে ডিটেলমেন্ট করে কোনো কারণ না দেখেই তাকে একদম ট্রান্সফার। এইটাকে নিয়ে দেখেছেন যে গতদিন একটা আমাদেরই করা একটা মামলার শুনানিতে জাস্টিস অমৃতা সিনহা সেটা প্রশ্ন করেছেন যে যাকে আপনার পছন্দ হবে না তাকেই তাহলে বদলি করবেন। আলিপুরদুয়ারে ট্রান্সফার করেছে। আমরা রাজ্য সরকারি কর্মচারীদেরকে কথা দিচ্ছি যে যে ডিটেলমেন্টের যে আইনটা আছে, যেটা করে রেখেছিল আজ পর্যন্ত কেউ ওটাকে চ্যালেঞ্জ করেনি, আমরা সেটাকে চ্যালেঞ্জ অলরেডি করেছি এবং সেই নিয়ে হাইকোর্টে স্যাটে মামলা হয়েছিল, সেটাকে আমরা হাইকোর্টে টেনে নিয়ে আসছি। আশা করি হাইকোর্টে এই মামলা আমরা জিতবো এবং ডিটেলমেন্ট নামক যে অস্ত্রটা ব্যবহার করে অগণতান্ত্রিক ভাবে কর্মচারীদের ট্রান্সফার করতো সেটাকে চিরতরে বন্ধ করব। মানে ট্রান্সফারের অস্ত্রটাকে আপনারা ভোতা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? একদম। সমস্ত সরকারি কর্মচারী যাদের কথায় আমি শুনছিলাম সুবীর বাবুর কাছে আইসিডিএস কর্মী কেউ প্রতিবাদ করলেই তাকে দূরবর্তী স্থানে ট্রান্সফার। সুবীর শাহর ক্ষেত্রে আমরা দেখেছি, সুদীপ চন্দ্রর ক্ষেত্রে দেখেছি। সুবীর শাহটা রদ হয়ে গেছে হাইকোর্টে গিয়ে। সুদীপ চন্দ্রটা আপনারা চ্যালেঞ্জ করে খুব কঠিন জায়গায় রাজ্য সরকারকে ফেলেছেন। আরো একজন কর্মচারী যাদের কেসটা আপনারা লড়ছেন, তাহলে কি সরকারি কর্মচারী যাদের ওপর যেখানে ট্রান্সফারের এই খড়গহস্ত রাজ্য সরকার করছে, আমরা কি তাকে নির্ভয় বলতে পারি? ভাস্করবাবুদের সঙ্গে, সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, একদম। আমরা যতটা পারবো তাকে সহায়তা করার চেষ্টা করব। এই ইতিমধ্যে আরেকটা ঘটনাও ঘটেছে, সেটা নিয়ে আরেকটা নিউজ হতে পারে। সেটা হচ্ছে জলপাইগুড়ির একজন নার্স, তাকে ট্রান্সফার করা যায় না, তাকে আইন বহির্ভূত ভাবে ওখান থেকে, তিনি অবিবাহিতা, তার বাড়িতে তার মা আছেন অসুস্থ, তিনি নিজে অসুস্থ, তাকে ট্রান্সফার করা হয়েছে জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, সেই মামলাটাও চলছে। ডিভিশন বেঞ্চে আজকে মামলাটা উঠেছিল, সেটা শুনানি হয়নি, যদিও সেটা অন্য আইনজীবী করছেন, কিন্তু আমাদেরই করা আছে মামলাটা। আমরা চেষ্টা করছি সেটাকেও ধরে পড়ে সেই জায়গাটাকেও ঠিক করার। আপনার এই ডিটেলমেন্টের যেটা ট্রান্সফার করার প্রতিশোধ পরায়ণ একটা সরকার আমরা দেখেছি। ডাক্তার আন্দোলনের পর ডাক্তার সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফারের করা, বিভিন্ন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আমরা সেটা শুনি। ফলেই আপনাদের সঙ্গে অন্তত আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের অনুরোধ করব এই প্রতিবেদনের মাধ্যমে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। তার একটা কথা আমরা দর্শকদের বা যারা সরকারি কর্মচারী যারা এই মুহূর্তে কাজ করছেন, 9 তারিখে ধর্মঘটে যারা পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে অংশগ্রহণ করতে চান বা করবেন, তাদের কোনোভাবে ব্রেকেজ অফ সার্ভিসের ভয় দেখানোটা যাবে না। সে অস্ত্রটা আপনারা অনেকদিন আগে 2023-এর পর স্যাটে গিয়ে সেটাকে প্র্যাকটিক্যালি ভোতা করে দিয়েছেন, যার জন্য সরকার একটু ব্যাকিয়ে দিয়েছে। এই সিনপসিসটা তো আমরা করতেই পারি।